লাস্ট ক্লাসের কন্টেন্ট যদি থাকে জিজ্ঞেস করতে পারো। মেইনলি তোমাদের বেসিক হলো কি যে আমাদের আইদার যে কোনো একটাকে রেফারেন্স ধরতে হয় এবং সেখান থেকে তোমার বাকি কোয়ান্টিটি গুলোকে মানে তো শুরুতে যদি আমরা তাদের রিলেশন গুলো জানি যে কে কাতে কত ডিগ্রি ডিফারেন্সে থাকবে সেগুলোকে পরে আমরা হেড টু টেইল রাখবো, ঠিক আছে। এবং কোনো কোয়ান্টিটি যদি আমাদের ভেক্টর এডিশন করে আসে, কোনো কোয়ান্টিটি ধরো কেসিএল বা কেভিএল হলে সেগুলো অবশ্যই আমাদের করতে হবে, রেজাল্টেন্ট নিতে হবে। এবং ভেক্টর বা ফেজার ডায়াগ্রামের রেজাল্টেন্ট হলো তোমাদের মানে সবগুলো ভেক্টরকে যেগুলো যোগফল তোমার রেজাল্টেন্ট ভেক্টরের সমান সেটা হেড টু টেল ড্র করে জয়েন করতে হবে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত। তো এখানে এগুলো সবই ছিল তোমাদের সিম্পল অনেকগুলো কেস। তো একটা ছোট প্রবলেম বাকি ছিল, সেটা দেখানো বাকি, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, সো লাস্ট ক্লাস আমরা পেয়ার মানে প্রথমে সিরিজ দিয়ে শুরু করেছি, বলেছিলাম যে একটা প্যারালেলের ম্যাথ মানে এক্সাম্পল দেখানো বাকি। এখানে তোমাদের এখন যে ডান দিকের সার্কিটটা সেটা হলো কি তোমাদের সিরিজ প্যারালেল দুইটাই আছে। তো এই সার্কিটে তোমাদের যেহেতু সিরিজ প্যারালেল দুইটাই আছে, আমাদেরকে রেফারেন্স বলে দিলে আমরা সেটা দিয়ে শুরু করব, বা যদি না বলে দেয় তখন আমাদের আসলে কোনটা নিতে হবে, ঠিক আছে, সেটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো যে এখানে অবশ্যই তোমাদের যদি আমরা একটু সার্কিটটা খেয়াল করি, এখানে আমাদেরকে বলা হচ্ছে ড্র দ্য ফেজার ডায়াগ্রাম ফর IR2, মানে এই R2 এর অ্যাক্রসে R2 থ্রুতে যে কারেন্টটা ফ্লো করবে, IL মানে L2 এর অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো করবে, IC ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, এবং IL1 L1টা হলো তোমার এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, এবং ফাইনালি সোর্স ভোল্টেজ VS। ওকে, সো তোমাদের মাথায় রাখতে হবে কি IR2 তোমাদের এগুলো হলো সিম্পল, এগুলো কারোর উপর ডিপেন্ড করে না, কোনোটার যোগফল হয়ে আসে না। সো IR2, IL2 এবং IC এগুলো নরমালি তোমাদেরকে বের করতে হবে। আর এই IL1 যখন বের করব আমরা, তোমাদের বোঝা যাচ্ছে কি যে এই নোডটায় আমাদের একটা KCL করতে হবে। যখন আমাদের IL1 বের করতে হবে, এই যে এই নোডে কিন্তু তোমাদের একটা KCL হচ্ছে, তাই না? এখানে IL1 এর কারেন্ট আসবে এসে এদিকে এই তিন দিকে ভাগ হয়ে যাচ্ছে। সো এটা সবার পরে বের করতে হবে IL1। আর এরপরে VS হলো তোমার সোর্স ভোল্টেজ। সোর্স ভোল্টেজ আমরা ডাইরেক্টলি বের করতে পারবো না, এটা হলো কি KVL অ্যাপ্লাই করলে আমাদের এই R1 L1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ তার সাথে যোগ করতে হবে এই ভোল্টেজ ড্রপ VL, তাহলে কি KVL মিলে VS এর সমান আসবে। সো তার মানে আমাদের লাস্টের দুটো কোয়ান্টিটি আসলে একটু কঠিন, এগুলো পরে বের করব আমরা, আগে আমাদের বেসিক কোয়ান্টিটিগুলো বের করতে হবে। এবং কাকে আমরা রেফারেন্স ধরবো, অবশ্যই এইখান থেকে যে কোনো একটাকে রেফারেন্স ধরতে হবে। তোমাদের কোশ্চেনে বলা আছে টেক VL অ্যাজ রেফারেন্স, মানে তোমাদের এই যে ভোল্টেজটা লেবেল করা VL, এই ভোল্টেজটাকে তোমাদের রেফারেন্স হিসেবে ধরতে বলা হচ্ছে। ওকে, যদি নাও বলে দেয় আমরা অলওয়েজ কি রেজিস্টারের কারেন্ট বা ভোল্টেজ যে কোনো একটাকে ধরে নিব, তাহলে কি আমাদের জন্য কাজ করতে ইজি হবে, ঠিক আছে। তো এখন শুরুতে কিন্তু বলে দিচ্ছি যে আমাদের রেজিস্টারের VL টাকে রেফারেন্স হিসেবে ধরো, সো আমরা এটাকে ধরলাম। ওকে, সো এটাকে আমরা হরাইজন্টালি আঁকবো, এটা হলো আমাদের রেজিস্টারের ভোল্টেজ VL, ঠিক আছে। সো বোঝা যাচ্ছে কি রেজিস্টারের কারেন্ট আর ভোল্টেজ তো একই, ইন ফেজ থাকবে। সো IR2 তোমার এই বরাবরই আসবে এবং সেম ইন ফেজ, এটা হলো আমাদের IR2, ঠিক আছে। এই অ্যারোটা হলো আমাদের IR2। এখন আমরা যদি ক্যাপাসিটরের ভোল্টেজ জানি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোন জিনিসটা আমাদের সেম এই তিনটা ব্রাঞ্চের জন্য, অবশ্যই কারেন্টটা ভোল্টেজ, এই যে ভোল্টেজটা লেবেল করা VL, এই ভোল্টেজটা কিন্তু আসলে কি সবার জন্যই সেম। এর জন্য আমাদের এটাকে রেফারেন্স ধরা উচিত, কারণ একটাকে ধরলে অ্যাকচুয়ালি কি তিনটাকেই অ্যাকচুয়ালি আমরা স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরে নিচ্ছি। তো VL টাকে আমরা ধরে নিলাম অ্যাজ আ রেজাল্ট। এখন আমাদের কি এই VL আসলে কি VC এর সমান এবং I এই ভোল্টেজ এবং এই ভোল্টেজের সমান। আমরা যদি ইন্ডাক্টরের ভোল্টেজ জানি, ইন্ডাক্টরের কারেন্ট কোন ডিরেকশনে হবে সেটাও আমরা জানি, ঠিক আছে। ইন্ডাক্টরের কারেন্ট কোন দিকে হবে বলবো, ইন্ডাক্টরের কারেন্ট কি তার ভোল্টেজ থেকে লিডিং নাকি ল্যাগিং?
যে কোনো একদিন বলো। ল্যাগিং হবে স্যার, ল্যাগিং। সো এই কারেন্টটা হলো তার ভোল্টেজ থেকে ল্যাগিং। সো দ্যাট মিন্স তোমার ভোল্টেজ যদি এটা হয় ইন্ডাক্টরের কারেন্ট হবে নিচের দিকে। সো ইন্ডাক্টরের কারেন্টটা হলো তোমাদের এই নিচের দিকে আই, এটা হলো তোমাদের কি IL2। সিমিলারলি তোমাদের ক্যাপাসিটরের ভোল্টেজও কিন্তু VL, আর ক্যাপাসিটরের কারেন্ট কি হবে তার থেকে 90 ডিগ্রি লিডিং। সো ক্যাপাসিটরের কারেন্ট আমরা 90 ডিগ্রি লিডিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তোমাদের কোশ্চেনে পুরোপুরি সব ইনফরমেশন দেওয়া নেই, আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিই। ওকে, এখানে ধরো আমরা ধরে নিচ্ছি ফর দ্য কেস যখন তোমাদের XL2 is less than XC, এই কেসের জন্য আমরা করব। ওকে, যদি উল্টোটাও হতে পারে XL2 greater than XC হতে পারে, সেটা তোমাদের কোশ্চেনে বলা থাকবে। সো দ্যাট মিন্স তোমাদের যদি এভাবে বলে দেয় যে XL2 মানে এই ইন্ডাকটেন্সটা হলো এটার থেকে ছোট, তার ইম্পিডেন্সটা, তার মানে কি তোমার এটার ভিতরে কারেন্ট কি হবে বেশি ফ্লো করবে। দ্যাট মিন্স IL2 টা আমার বড় হবে এবং নেট রেজাল্টেন্ট ICL2 প্লাস মাইনাস করে কি নিচের দিকেই থাকবে রেজাল্টেন্ট। ঠিক আছে, এর জন্য আমাকে একটু বড় করে অ্যারোটা আঁকতে হবে, আদারওয়াইজ বোঝা যাবে না। এই অ্যারোটা একটু বড় করে আঁকতে হবে। এটাকে আমি ধরে নিচ্ছি IL2, আর নেট রেজাল্টেন্ট ধরো আমাদের এখানে কোথাও কোন এক জায়গায় আসলো, এটা হলো আমাদের IL2 প্লাস IC, IL2 প্লাস IC করে দিলাম। ওকে, সো এখন আমাদের এটাকে হেড টু টেল রাখতে গেলে কি করতে হবে, আমাদেরকে যদি এখন এই L1 এর ভিতর দিয়ে IL1 টা বের করতে হয়, তার মানে কি আমাদেরকে মাথায় রাখতে হবে কি IL1 সমান আমাদের এখানে IR2 প্লাস IL2 প্লাস তোমাদের IC, তিনটার যোগফল। তার মানে এখানে একটা ভেক্টর অ্যাডিশন করতে হবে, হেড টু টেল রাখতে হবে আমাকে IL1 টা বের করার জন্য। সো এখানে আমরা অলরেডি কিন্তু লেবেল করা আছে যে IL2 প্লাস IC হলো আমার এই যে এই ছোট অ্যারোটা, আর IR2 হলো তোমাদের এই কারেন্টটা। সো এদেরকে ফেজার মানে ভেক্টর অ্যাডিশন করতে গেলে আমাকে এখানে নিয়ে আসলাম হেড টু টেল, নিয়ে এসে তাহলে কি জয়েন করে দিই। এইটা হলো আমার IL1, বুঝা গেল? সো এখন পর্যন্ত আমরা কি চারটা বের করলাম, IR2, IL2, IC এবং IL1। এখন VS টা বের করতে হবে, বাট VS টা আমি এখানে আঁকতে গেলে অনেক ক্লামজি হয়ে যাবে। সো আমরা এটাকে পাশের ডায়াগ্রামে আঁকব, ঠিক আছে? এখন এই পাশের ডায়াগ্রামে আঁকতে গেলে আমাকে কিভাবে করতে হবে বলো, চিন্তা করে দেখো। আমাদের VS টা কিন্তু এটাও কিন্তু তোমাদের ভেক্টর অ্যাডিশন হয়ে আসবে, কারণ VS সমান কি, VS সমান হলো VL প্লাস এখানে কত IR1, তাই না, VR1 প্লাস VL1। এই যে ভোল্টেজ ড্রপটা এখানে কি আমার R1 এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে VR1, L1 এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে VL1, আর তার সাথে VL টা যোগফল হবে, তাই তো? সো তার মানে এখানে একটা ভেক্টর অ্যাডিশন করতে হবে। তো এটাকে আমি আবার নতুন করে আঁকবো, বাট আমাদের যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু নিব। আমাদের হয়তো এই পুরো ডায়াগ্রামটা লাগবে না আমাদেরকে এই ভেক্টর অ্যাডিশন করার জন্য, আমাদের VL টা লাগবে। সো আমরা জানি VL টা হলো আমার এই অ্যারোটা। সো VL টাকে আমরা শুরুতে রেফারেন্স যেহেতু ধরেছিলাম, এটা আমরা জানি অলরেডি, এটা হলো আমার VL। তার সাথে আমাকে VR1 আর VL যোগ করতে হবে। এখন অলওয়েজ কি আমরা জানি কি রেজিস্ট্যান্সের কোয়ান্টিটি গুলো খুব ইজিলি আঁকা যায়। VR1 টা আমরা কিভাবে আঁকবো চিন্তা করে দেখো। আমাদের যদি এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে হয়, আমরা যদি কোনোভাবে রেজিস্টরের কারেন্টটা জানি, ওর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে আমরা তার ভোল্টেজটা পেয়ে যাব, তাই না, ইন ফেজ থাকবে। আমরা কি কোনোভাবে এই রেজিস্টরের কারেন্টটা জানি যে ওর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে, চিন্তা করে দেখবে। ওকে, এখানে তোমাদের যেহেতু আমরা IL বের করেছি এই ব্রাঞ্চের ভিতর দিয়ে কারেন্টটা, এই তিনটার যোগফল করে, যেটা হলো আমার যে ব্লু লাইনটা, দ্যাট মিন্স আমরা কি এই R1 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট আছে সেটা আমরা অ্যাকচুয়ালি জানি। সো আমরা এই যে এই IL1 যেটা, এই IL1 পরিমাণ কারেন্টে কিন্তু এই দুইটার ভিতর দিয়ে ফ্লো করবে, IL1।
দ্যাট মিন্স আমরা অলরেডি এই অ্যারোটা আমাদের লাগবে, সেটাকে আমরা এখানে নিয়ে আসি। ওকে, আমরা এখানে নিয়ে আসলাম যে আমাদের এই অ্যারোটা এখানে কাজে লাগবে। দিস ইজ IL1। এখন IL1 যদি আমরা জানি, আমরা অবশ্যই VR1 ও জানি। দ্যাট মিন্স তোমাদের এটাকে আমরা হেড টু টেল রাখবো। এখন এটা হলো তোমাদের রেজিস্টার, সো আমরা এখান থেকে নিচ্ছি। তার মানে কি VR1 টা এই IL1 এর সাথে একটু লম্বা হবে আর কি, সেটাকে আমরা প্যারালালি এখানে নিয়ে আসতেছি। ওকে, হেড টু টেল রাখছি এখান থেকে। এটা হলো আমার VR1, যেটা হলো IL1 এর সাথে প্যারালাল রেখে রাখলাম, যদিও একটু মনে হচ্ছে মিসম্যাচ, বা ধরে নাও এটা প্যারালাল। ওকে, তো IL1 এবং VR1 হলো প্যারালাল এবং হেড টু টেল রাখলাম। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার এই একই কারেন্ট কিন্তু আমার ইন্ডাক্টরের ভিতর দিয়েও যাবে। দ্যাট মিন্স আমি কিন্তু ইন্ডাক্টরের কারেন্টও জানি। ইন্ডাক্টরের ভোল্টেজ কি হবে, তার কারেন্টের থেকে 90 ডিগ্রি। কারণ এরকম একটা লাইনের রেসপেক্টে 90 ডিগ্রি লিডিং তুমি কিভাবে রাখবা, সেটা হলো কোশ্চেন। চিন্তা করে দেখো, এইটা হলো আমার হরাইজন্টাল লাইন, তার সাথে 90 ডিগ্রি, এই বরাবর 90 ডিগ্রি উঠবে। সো দ্যাট মিন্স ইন্ডাক্টরের ভোল্টেজটা এই ইন্ডাক্টরের কারেন্ট থেকে 90 ডিগ্রি লিডিং গেল। ওকে, এটা হলো আমাদের VL1। এই দুটো লাইনে কারোর কোনো কোশ্চেন আসে নাকি দেখো। আমরা কিভাবে রেজিস্টরের ভোল্টেজ এবং ইন্ডাক্টরের ভোল্টেজটা বের করলাম। আমরা সবার আগে তাদের কারেন্টের ডিরেকশনটাকে ইউজ করলাম। তাদের কারেন্টের ডিরেকশন হলো এই যে IL1। সো IL1 এর সাথে ইন ফেজ থাকবে রেজিস্টরের ভোল্টেজ VR1, আর তার সাথে 90 ডিগ্রি লিডিং থাকবে ইন্ডাক্টরের ভোল্টেজ VL1। এখন আমাদের ভেক্টর অ্যাডিশন কি হবে, এই VL, VR1 এবং VL1 এর যোগফল। দ্যাট মিন্স আমাদের ফাইনাল যে সোর্স ভোল্টেজ VS, সেটা হলো তোমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা হলো তোমাদের VS। ঠিক আছে, সো একটু ঠান্ডা মাথায় করতে হবে। এখানে যেমন এই সার্কিটটা অনেক বড় হওয়ার কারণে আমাদেরকে দুইটা আলাদা আলাদা ফেজের ডায়াগ্রামে আমরা পুরো জিনিসটাকে আঁকলাম। কারণ VL টা যদি আমাদের এখান থেকে আঁকতে হয় অনেক ক্লামসি হয়ে যাবে, তখন আমাদেরকে VL এর উপরে VR1 এবং এই জিনিসটা যোগ করে দেন ফাইনাল VS টা নিতে হবে। আমরা এটাকে আলাদা করে সাইডে নিয়ে আসলাম আমাদের যতটুকু কোয়ান্টিটি দরকার এই VS টাকে আঁকার জন্য। সো যদি এটা বুঝতে পারো, তোমাদের নরমালি পরীক্ষায় এরকম সার্কিট দেওয়া হয় যেখানে সিরিজও থাকবে, প্যারালালও থাকবে, এবং তোমাদেরকে রেফারেন্স হয় বলে দিবে, আর যদি না বলে দেয় অলওয়েজ এমন একটা জিনিস ধরতে হবে যেটা তোমার জন্য অনেকগুলোর জন্য কমন থাকবে এবং খুবই ইজিলি সিম্পলিফাই করা যাবে। ঠিক আছে, সো যদি এটা বুঝতে পারো তাহলে খুবই ভালো। পুরো জিনিসটা তোমাদের এখানে এঁকে দেওয়া আছে। স্যার রেফারেন্সগুলো কি কোটেন রেফারেন্স মানে বলে দিতে পারেন? পরীক্ষায় মাঝে মধ্যে বলে দেয়, আর না বলে দিলে তোমাকে তখন বুঝতে হবে অবশ্যই কি তুমি এখানে এই কারেন্টটাকে রেফারেন্স ধরবা না, যেটা হলো এই যে ফাইনাল যে কারেন্ট আমার IL, সেটাকে অবশ্যই তুমি রেফারেন্স ধরবা না, কারণ এটা আসলে কি এই তিনটার যোগফল। সো তুমি যদি রেজাল্টেন্টটাকে রেফারেন্স ধরো তাহলে তার আগের পার্টগুলো কিন্তু বের করতে পারবো না, তাই না? তো আমাকে এমন একটা জিনিস বের করতে হবে, এবং অলওয়েজ দেখবে যে তোমার রেফারেন্সটা হয় রেজিস্টারের ভোল্টেজ বা রেজিস্টারের কারেন্ট ধরা হয়। কেন? কারণ তার যে কোনো একটাকে ধরলে তার আরেকটা আমরা জানি, এরকম কেস আসে। আর তার কারেন্টের রেসপেক্টে বাকিগুলো হয় তোমার, যেখানে যেমন ভোল্টেজটা আমরা কমন ধরলাম, আমরা যদি এখানে যদি ইয়াও বলতাম, VL না বলে আমরা যদি রেজিস্টারের কারেন্টও বলতাম, একই কথা। রেজিস্টারের কারেন্ট জেনে আমরা রেজিস্টারের ভোল্টেজ জানবো, এবং কমন কোয়ান্টিটিগুলো আগে বের করতে হবে। কমন কি আমার এখানে VL সবার জন্য, এই তিনটা এলিমেন্টের জন্য VL টা হলো কমন। সো কমন এলিমেন্ট আমরা জানলে আমাদের জন্য কাজ করতে অনেক ইজি হবে। তো এখানে ছিল এটি তোমাদের ফেজার ডায়াগ্রামের শেষ। আমরা বলেছিলাম যে আমাদের নেক্সট টপিকটা শুরু করব, সেটা হলো কি ব্যালেন্স থ্রি ফেজ ডায়াগ্রাম, মানে ব্যালেন্স থ্রি ফেজ সার্কিট আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমার স্ক্রিনে দেখো, দেখা যাচ্ছে নাকি? এটা হলো তোমাদের নেক্সট টপিক, সেটা হলো কি আমরা এসি পার্টটুকু শিখে ফেলেছি। আমাদের এসি সার্কিট নিয়ে যতটুকু জানা দরকার সবই আমরা জানি, তাদের ক্যালকুলেশনস গুলো আমরা করতে পারি। যদি আমাদের একটা এসি সার্কিট দেওয়া হয়, সেখানে আমরা কি কেসিএল, কেভিএল, লোড, মেশ সবকিছু করতে পারবো ফেজার ক্যালকুলেশন করে। এবং সেই সাথে আমাদের ফেজার ডায়াগ্রামও আমরা শিখলাম। যদি একটা এরকম এসি সোর্স থাকে,
সেগুলোর জন্য কি ফেজার ডায়াগ্রাম। তোমাদের ফেজার ডায়াগ্রাম কিন্তু ডিসি সোর্সের জন্য নরমালি আঁকা হয় না, সবসময় এসি সার্কিটের জন্যই আঁকা হয় ফেজার, কারণ এখানে তোমাদের কি ফেজ লাগবে, অ্যাঙ্গেল। ডিসি তে কি কোনো অ্যাঙ্গেল নাই, সবই জিরো ফেজ, তাই না? তো এখানে আসলে কি ফেজার ডায়াগ্রাম একে লাভ নাই ডিসির জন্য। আচ্ছা, এবার আসলে আমরা থ্রি ফেজ সার্কিট। থ্রি ফেজ সার্কিট গুলো হলো আমাদের রিয়েল লাইফে তোমরা দেখবা যে তোমাদের সব জায়গায়, বাসা বাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, সব জায়গাতে কিন্তু তোমাদেরকে থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে? এবং এটার জন্য তোমাদের কয়টা বুঝাচ্ছি কি, মিনিমাম অ্যাট লিস্ট তিনটা তার লাগবে থ্রি ফেজ সার্কিটের জন্য। চারটা তার দিয়েও থ্রি ফেজ সার্কিট হয়, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। ওকে, সো তোমাদের দেখবে যে বাসা বাড়ি বা তোমাদের রাস্তাঘাটে যত মানে ইলেকট্রিক ওয়্যারিং বা কেবল টানা হয়েছে পোস্ট বা পিলার দিয়ে, সেগুলো দেখবে কি অলওয়েজ তিনটা বা চারটা তার থাকে। কেন? কারণ আমাদের এই থ্রি ফেজ সাপ্লাই দেওয়া বা এটা ট্রান্সপোর্ট করা অথবা জেনারেট করা আমাদের জন্য অনেক সুবিধাজনক, ঠিক আছে? অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। আমরা থ্রি ফেজ সার্কিটে যাওয়ার আগে একটু মানে বেসিকটা দেখে নিই আগে, সেটা হলো কি সিঙ্গেল ফেজ সার্কিট। যেটা আমরা এখানে দেখি যে সিঙ্গেল ফেজ সার্কিট হলো আমরা যেসব বাসা মানে নরমালি যে আমরা সার্কিট ডায়াগ্রাম গুলো আঁকি, ধরো তোমার এখানে একটা সোর্স আছে, যার এটা একটা এসি সোর্স, যেখানে এটার ম্যাগনিটিউড হলো ভিপি, অ্যাঙ্গেল হলো ফাই। আর একটু মাথায় রাখতে হবে যে আমাদের এই থ্রি ফেজ ক্যালকুলেশনে আমরা যখনই এরকম ফেজারে আঁকবো, আমরা অবশ্যই এটাকে আরএমএস রাখবো। এটা হবে আমার আরএমএস, ঠিক না? ওকে, এটা হলো আমার আরএমএস। এখানে তোমাদের পি দিয়ে আসলে ফেজ বুঝাচ্ছে, মানে আমাদের তো সিঙ্গেল ফেজ, তো সেই ফেজটাকে পি দিয়ে বুঝাচ্ছে। কখনো কখনো আমরা ভিপি দিয়ে বুঝাই আমার ফেজ ভোল্টেজ এত, অ্যাঙ্গেল হলো ফাই। আবার কখনো কখনো আমরা ভি ফাই দিয়ে বুঝাই, ফেজ অ্যাঙ্গেল হলো ফাই। কেন? কারণ ফেজ হলো একটা কোয়ান্টিটি, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি। আর একটা কোয়ান্টিটি আমাদের থাকবে, সেটা হলো কি লাইন। ফেজ কোয়ান্টিটি এবং লাইন কোয়ান্টিটি, সেটা আমাদের একটু পরেই আসবে, ক্লিয়ার হবে জিনিসগুলো। সো যেটা বলছিলাম যে এখানে আমাদের সিঙ্গেল ফেজ সার্কিট গুলোতে ধরো একটা সোর্স আছে, একটা লোড আছে। সো কারেন্ট নরমালি কি হয়, যদি আমরা একটু অ্যানালাইসিস করব, চিন্তা করব কি কারেন্ট আমাদের এইভাবে ফ্লো করবে, তাই তো? তো এখানে তোমাদের যেহেতু মানে লাইভ বা নিউট্রাল ওয়্যার যদি চিন্তা করি আমরা, যে আমাদের লাইভ ওয়্যার হবে একটা, নিউট্রাল ওয়্যার হবে আরেকটা। এই কেসে এটা হলো আমাদের সিঙ্গেল ফেজ, মানে একটাই লাইভ ওয়্যার আছে। আর যদি টু ফেজ সার্কিটের কথা চিন্তা করি, তাহলে কি আমাদের এরকম দুইটা সিঙ্গেল ফেজ সার্কিটকে জয়েন করতে হবে। এটা একটা সিঙ্গেল ফেজ সার্কিট, আর একটা সিঙ্গেল ফেজ সার্কিট ধরো তোমাদের এরকম আছে। আচ্ছা, এগুলো সবই কিন্তু এসি সোর্স, কারণ এগুলোর কিন্তু তোমার অ্যাঙ্গেল দেওয়া আছে, যে এটা হলো ফেজ ভোল্টেজ, অ্যাঙ্গেল হলো ফাই। এটারও ধরো একই রকম হুবহু সেম জিনিস। তাহলে আমার লোড ইম্পিডেন্স ZL, আর এটা হলো আমার আরেকটা সার্কিট। এখন তাদেরকে আমার জয়েন করতে হবে। এটারও ধরো লাইভ ওয়্যার হলো তোমার, এটা হলো লাইভ, এটা হলো নিউট্রাল, জাস্ট মানে অ্যানালাইসিস করার জন্য বললাম। এখন এই দুইটা সার্কিটকে জয়েন করলে দুইটা সিঙ্গেল ফেজ একটা টু ফেজ সার্কিট যদি করতে হয়, আমার কনভেনশন হলো তাদের একটা কমন ওয়্যার থাকতে হবে, ঠিক আছে? নরমালি নিউট্রালটাকে আমরা কমন ওয়্যার হিসেবে রাখি, ঠিক আছে? ওটাকে আমরা নিউট্রাল বলি, কমন ওয়্যার। আমরা যদি এইগুলোকে কানেকশন দিয়ে দিই হেড টু টেল, মানে হেড টু টেল না, সরি, তোমাদের যদি একটা কমন ওয়্যার রেখে আমরা কানেকশন দিয়ে দিই, তাহলে সার্কিটটা দেখতে হবে এরকম, যার এই যে দুইটা সোর্স, সেটা একটা এবং এটা হলো আরেকটা, দুইটা সিঙ্গেল ফেজ সার্কিটকে আমরা জোড়া দিয়ে টু ফেজ সার্কিট বানালাম। এখানে কিছু কনভেনশন তোমাদের জন্য জানা জরুরি। আচ্ছা, কারো মাইক অন হয়ে আনমিউট হয়ে গেছে, একটু মিউট করতে হবে। সো এখানে তোমাদের কিছু সিম্বল কনভেনশন আছে, সেগুলো আমাদের জানতে হবে। সেটা হলো আমরা কি, এক সাইড হলো সোর্স সাইড, ঠিক আছে? আমাদের বাম সাইডটা হলো সোর্স এবং ডান সাইডটা হলো তোমাদের লোড সাইড। ওকে, তো আমরা দুটো সাইড বলতেছি, একটা হলো আমাদের সোর্স সাইড আর একটা হলো আমাদের লোড সাইড। এখানে আবার এই লেটার দিয়ে আমরা ডিনোট করব, যে আমাদের ছোট লেটারগুলো হলো সোর্স সাইডগুলোকে বুঝাবে, আর ক্যাপিটাল লেটারগুলো লোড সাইডে বুঝাবে, ঠিক আছে? এটাতে আমাদের পরে কাজে লাগবে, কেন আমরা স্মল এবং ক্যাপিটাল লেটারের কনভেনশনটা ইউজ করব। তো এটা আমাদের বুঝতে হবে যে আমাদের যদি এখানে আমাদের অ্যাকচুয়ালি তাহলে কয়টা, যেহেতু টু ফেজ সার্কিট, তার মানে আমাদের দুইটা ফেজ আছে। একটা ফেজ হলো এই যে এ ফেজ, আমরা বলি এটাকে এ ফেজ,
এটা হলো আমার এ ফেজ, আর বি ফেজটা হলো এটা হলো আমার আরেকটা ফেজ, যেটা টু ফেজ সার্কিট, এটা হলো আমার বি ফেজ। আর তাদের যে কমন ওয়্যারটা সেটার নাম হলো নিউট্রাল, একটা নিউট্রাল ওয়্যার থাকতে হবে। ওকে, তো আবার কোন কোন সার্কিটে নিউট্রাল ওয়্যারও থাকে না, ঠিক আছে? তোমার যদি টু ফেজ সার্কিট হয় দুইটা ফেজ থাকবে কিন্তু কোনো নিউট্রাল থাকে না, এরকমও সার্কিট পসিবল। বাট টু ফেজ সার্কিট মানে তোমাকে অ্যাট লিস্ট দুইটা ফেজ থাকতেই হবে। সিঙ্গেল ফেজ সার্কিট মানে তোমাকে অ্যাট লিস্ট একটা ফেজ থাকতে হবে, আর থ্রি ফেজ সার্কিটে তোমাদের তিনটা ফেজ থাকবে। এই জিনিসগুলো আমরা একটু পরেই বুঝবো। এখানে দেখো তোমাদের একটা এক্সট্রা পয়েন্ট বলা আছে যে এই জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি কিভাবে জেনারেট করা হয়। টু সোর্সেস আর প্রোডিউসড বাই দ্য সেম জেনারেটর। আমাদের এই যেই মেশিনটা দিয়ে আমরা এই যে টু ফেজ সাপ্লাই বা এই পুরো জিনিসটা হলো আসলে কি একটা জেনারেটর, ঠিক আছে? এই জেনারেটর দিয়ে আমরা তৈরি করি এবং সেখানে কয়েলগুলোকে পারপেন্ডিকুলারলি রাখা হয়, দুইটা কয়েলকে পারপেন্ডিকুলারলি রাখা হয়। কিভাবে রাখা হয় দেখো, একটা জেনারেটর কিন্তু আসলে কি তোমাদের একটা রোটেটিং মেশিন, ঠিক আছে? যেটার ভিতরে তোমার আসলে কি অনেকগুলো ওয়্যার। তোমরা তো মোটর দেখেছো তাই না? মোটর তোমাদের কি মানে মোটরের চেহারা মনে আছে তোমার, যে ছোটকালে পড়তাম মোটর? মোটরের কিন্তু আসলে দুই রকম ওয়াইন্ডিং থাকে। একটা হলো বাইরের ওয়াইন্ডিংটা, কেসিং, এরকম একটা বাইরে কেসিং থাকে যেটার মধ্যে কি তোমাদের ম্যাগনেটিক ফিল্ড থাকে, আর ভিতরে তোমার আরেকটা পার্ট থাকে যেটা তোমাদের রোটেট করে। ওকে, এগুলো ডিটেইলে আমরা আরেকটা চ্যাপ্টারে পড়বো, আমাদের ইন্ডাকশন মোটর আছে সেই চ্যাপ্টারে আমরা পড়বো জিনিসগুলো। আপাতত তোমাদের যেটা জানতে হবে সেটা হলো জেনারেটরের আসলে দুইটা পার্ট। একটা হলো তার বাইরের একটা জায়গায় তোমাদের কিছু কয়েল থাকবে যেখানে তোমাদের আমরা সাপ্লাই দিব, আর ভিতরে তোমার আরেকটা সেট অফ কয়েল থাকবে যেগুলো তোমার কি ওই বাইরের কয়েলটার ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করার কারণে তোমাদের ভিতরে কি কারেন্ট ইনডিউস হবে। তোমার ফ্যারাডেস ল অনুযায়ী তোমাদের ভোল্টেজ ইনডিউস হয়, সেখান থেকে কারেন্ট ফ্লো করে। সো এখানে তোমাদের দেখবা যে এই বাইরের ওয়াইন্ডিং গুলোতে তোমাদের কিছু সাপ্লাই দেওয়া থাকে, যেমন এই কয়েলগুলোকে একটু পরপর প্লেস করা থাকে। দুইটা কয়েলকে যদি পারপেন্ডিকুলারলি প্লেস করতে হয়, একটা কয়েল থাকবে আমার এখানে, ঠিক আছে? মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেকশন হবে। এটা ধরো এ ফেজের কয়েলটা, ঠিক আছে? এ ফেজের কয়েলটা, আর বি ফেজের কয়েলটা তো তার সাথে পারপেন্ডিকুলারলি থাকে। এটা হলো আমার ধরো বি ফেজের কয়েলটা। সো এই দুইটা কয়েল আসলে কি পারপেন্ডিকুলারলি থাকে, যার কারণে তোমাদের তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা হয় 90 ডিগ্রি, ঠিক আছে? দুইটা ফেজের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হবে 90 ডিগ্রি। সো এটা ছিল তোমাদের একটা টু ফেজ সার্কিটের এক্সাম্পল। এখন আমরা একটা থ্রি ফেজ সার্কিটে চলে যাব, ঠিক আছে? কেন? ফার্স্ট আমরা একটু এটার অ্যাডভান্টেজগুলো দেখব, তারপর আমরা এটা কিভাবে জেনারেট হচ্ছে সেটা দেখব। প্রথমত থ্রি ফেজ সার্কিট আঁকার জন্য আমাদেরকে কি অ্যাট লিস্ট তিনটা ফেজ আঁকতে হবে। সো এই হলো আমাদের তিনটা সোর্স, এই তিনটা সোর্স দেওয়া আছে। একটু পরে আমরা এই জিনিসগুলো বুঝবো যে এখানে তোমাদের এগুলো কেন 120 ডিগ্রি, কেন 240, যে প্লাস 120 মাইনাস 120 আসতেছে, এটা আমরা একটু পরে বুঝবো। আপাতত জাস্ট দেখো যে তিনটা সোর্স আছে আমাদের এখানে এবং তিনটা লোড আছে। তিনটা সোর্স থেকে কি তিনটা লোডের দিকে যাবে। এটা হলো কি আমাদের লোড ইম্পিডেন্স ZL। আমরা তিনটাকে নাম দিচ্ছি ZL1, ZL2 আর ZL3, এবং তাদের তিনটার মধ্যে একটা কমন ওয়্যার। দুইটার মধ্যে যেমন খুবই ইজিলি একটা কমন ওয়্যার আমাদের দেওয়া মানে দিয়েছিলাম নিউট্রাল হিসেবে, তিনটার মধ্যে আসলে এটা হলো আমার একটা ফেজ এ ফেজ, এটা হলো আমার বি ফেজ, আর এটা হলো আমার সি ফেজ। তাদের মধ্যে আসলে কমন ওয়্যার কিভাবে দিব, এই যেখান থেকে টেনে একটা বাইরে কমন ওয়্যার দিব যেটা হলো আমার নিউট্রাল, এন দিয়ে বুঝাই নিউট্রাল। এবং ক্যাপিটাল আর স্মল লেটার দিয়ে আমরা কি বুঝাচ্ছিলাম যে সোর্স সাইড এবং লোড সাইড। স্মল লেটার গুলো হলো লোড সাইডের এ ফেজ, বি ফেজ, সি ফেজ, এবং ক্যাপিটাল গুলো হলো লোড সাইডের এ, বি, সি, এবং তাদের কমন যে ওয়্যারটা সেটা হলো নিউট্রাল। ওকে, তো এই থ্রি ফেজ সার্কিটটার মধ্যে আমাদের মাথায় রাখতে হবে কি যে তোমাদের এখানে তিনটা ফেজ আসলে কি তিনটা ভোল্টেজ সোর্স আসলে কি একটা আরেকটা থেকে কত ভোল্টেজ ফেজ ডিফারেন্স থাকবে। এর আগের স্লাইডে আমরা দেখেছিলাম কি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে 90 ডিগ্রি। তার মানে তোমার এই ভোল্টেজ সোর্সটা যদি ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাহলে এই ভোল্টেজ সোর্সটা হবে তোমাদের ভিপি অ্যাঙ্গেল -90 ডিগ্রি অথবা +90ও হতে পারে, ঠিক আছে? সো তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা থাকবে 90 ডিগ্রি। থ্রি ফেজে আমাদের
তাদের মধ্যে ফেজ ডিফারেন্স, তিনটা ভোল্টেজ সোর্সের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে আসলে 120 ডিগ্রি করে। তার মানে প্রথমটাকে যদি আমরা ফেজ ভোল্টেজ ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি বলি, পরেরটা হবে কি ফেজ ভোল্টেজ ভিপি অ্যাঙ্গেল -120 ডিগ্রি, আর তারপরেরটা হবে আরো 120 ডিগ্রি পিছনে, কত 240 ডিগ্রি। অথবা আমরা উল্টো করেও বলতে পারি, সেটা হলো কি এটার 120 ডিগ্রি আগে বলতে পারি, বা তোমার উল্টা করে চিন্তা করলে কি, তোমাদের তো জিনিসটা হলো 360 সাইকেল, একটু পরে ক্লিয়ার হবে। সো একটা ফেজ, একটাকে যদি আমরা ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি বলি, এর পরেরটা হলো 120 ডিগ্রি পরে আসবে, এর পরেরটা তার থেকে আরো 120 ডিগ্রি পরে আসবে, 240 ডিগ্রি। এটাকে যদি আমরা টাইম এক্সিসে আঁকি, এটা হলো আমার ফেজ ভোল্টেজের এক্সিসটা, আর এটা হলো আমার টাইম এক্সিস ওমেগা টি। তো প্রথমটা কি 0 ডিগ্রি, তার মানে আমাদের 0 থেকে শুরু হচ্ছে, এটা হলো VAN নাম দিলাম কেন, কারণ তোমার এর রেসপেক্টে এগুলো ভোল্টেজগুলো কিন্তু অবশ্যই কি নিউট্রালের রেসপেক্টে, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু আমরা যখন একটা সোর্স বলি, এটা কিন্তু এই যে A এবং নিউট্রালের রেসপেক্টে ভোল্টেজটা নেওয়া হচ্ছে, এই ভোল্টেজটা কিন্তু B এবং নিউট্রালের রেসপেক্টে নেওয়া হচ্ছে। সিমিলারলি এখানেও কিন্তু একই রকম, এই যে আমরা যখন এই যে ভিপি এই ভোল্টেজ সোর্সটা বলছি, এটা কিন্তু আসলে A এবং নিউট্রালের রেসপেক্টে আমরা বলছি। সো এখানে থেকে আমাদের বুঝতে হবে কি যে এই প্রত্যেকটা ভোল্টেজ সোর্সে কিন্তু আসলে নিউট্রালের রেসপেক্টে। তো প্রথমটা যদি 0 ডিগ্রি হয়, এটা নাম দিব আমরা কি VAN, এই ভোল্টেজ সোর্সটার নাম হলো VAN, যেটা তোমাদের এখানে সুন্দর করে লেখা আছে যে VAN ভোল্টেজটা 0 থেকে শুরু হচ্ছে 360 পর্যন্ত গিয়েছে। এরপরের ভোল্টেজটা কত BN, এটা হলো আমাদের VBN, VBN-টা হলো B থেকে শুরু করে N পর্যন্ত। সো এটা 120 ডিগ্রি পরে শুরু হবে, সো 120 ডিগ্রি পর আমরা এখান থেকে শুরু করলাম। আর থার্ড ভোল্টেজ সোর্সটা হলো এটার থেকে আরো 120 ডিগ্রি পরে, মানে টোটাল 240 ডিগ্রি পরে 240। তো CN ভোল্টেজটা হলো আমার 240 থেকে শুরু হবে। সো এর পরেরটা যখন আবার চিন্তা করবা, আরো 120 ডিগ্রি পরে কিন্তু আবার VAN চলে আসছে, তাই না? এটার 120 ডিগ্রি পরে এটা, এটার 120 ডিগ্রি পরে এটা, আর ফাইনালি যখন CN থেকে আমরা 120 ডিগ্রি পরে যাব, আবার VN রিপিট হয়, তাই না? সো এর জন্য এখন চিন্তা করে দেখো যে এটাকে আমার কি বলা যায়, এটাকে 240 বলা যায়, অথবা যদি আমরা 360 ডিগ্রি যোগ করে দিই, তাহলে তখন এটা কি হয়ে যাবে, 360 ডিগ্রি যোগ করে দিলে এটা হয়ে যাবে তখন VP অ্যাঙ্গেল +120 ডিগ্রি, তাই না? -240 কে যদি আরো 120 360 ডিগ্রি আগায় নিয়ে আসি, এটা -40 240, এটাকে আবার কি লেখা যায়, এটা কিন্তু তোমাদের 120 ডিগ্রি আগে আসবে, তাই না? এখানে তোমাদের +120 ডিগ্রি হয়ে যাবে CN টা, যে VCN এর কথা বলছি আমরা। সো 0 -120 এটাকে -240 বলা যায়, কখনো কখনো +120 বলে, কেন? কারণ VAN এর থেকে 240 ডিগ্রি পরে আসবে অথবা 120 ডিগ্রি আগে আসবে, যেভাবে চিন্তা করো। এটা হলো আমার VAN, তার থেকে 240 ডিগ্রি পরে আসবে VCN, অথবা 120 ডিগ্রি আগে, দুইটাই আসলে একই কথা। সো এটা ছিল তোমাদের তিনটা 3 ফেজের তিনটা ভোল্টেজ সোর্স, তাদের নিউট্রালের রেসপেক্টে ভোল্টেজ গুলো লেখা আছে, এবং তাদের একটা থেকে আরেকটা কি 120 ডিগ্রি অ্যাপার্ট, যেটা টাইম এক্সিসে দেখতে এরকম। ওকে, এবং এটাকে কিভাবে জেনারেট করা হয় জেনারেটরের মধ্যে, সেটাও আমরা একটু দেখি। যে তোমাদের যেটা বললাম যে জেনারেটর হলো আসলে আমাদের এরকম একটা মেশিন, যার বাইরে একটা কয়েল থাকবে, এটার নাম হলো স্টেটর, আর ভিতরে একটা পার্ট থাকবে যেটার নাম হলো রোটর। রোটর পার্ট হলো রোটেটিং পার্টটা, যেটা মুভ করে। অ্যাকচুয়ালি কি হয় জেনারেটরে, আমরা আসলে কি পাই, জেনারেটর দেখবে যে তোমাদের কিন্তু এটা ঘুরে, একটা মোটর দিয়ে জেনারেটরটাকে ঘোরানো হয়, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল আউটপুট পাই। তার মানে কি আমরা জেনারেটরের মধ্যে, ফর জেনারেটর আমরা এখানে লিখে রাখি ছোট করে, যে জেনারেটরের জন্য আমরা মেকানিক্যাল ইনপুট থেকে ইলেকট্রিক্যাল আউটপুট পাই, মেকানিক্যাল ইনপুট দেই এবং সেখান থেকে আমরা কি ইলেকট্রিক্যাল আউটপুট পাই। তো মেকানিক্যাল ইনপুটটা হলো আমরা যেটা দিয়ে এই রোটরটাকে মুভ করাবো, এটাকে মুভ করাবো। ওকে, এটাকে যদি আমরা মুভ করাই তখন কি হবে, ওর এটার ভিতরে, এটা কিন্তু একটা ম্যাগনেট, মানে এটার ভিতরে আসলে একটা আমরা কারেন্ট ফ্লো করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব। সেই ম্যাগনেটিক ফিল্ড গুলো এইখানে কয়েল গুলোকে কাট করবে, বাইরের যে স্টেটর লেখা আছে এগুলোকে কাট করবে,
কাট করার পর তোমাদের সেখান থেকে আমরা 3 ফেজ আউটপুট পাবো। সো আমাকে যদি 3 ফেজ পেতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে, আমার প্রথম ভোল্টেজ সোর্সটা থেকে পরের ভোল্টেজ সোর্সকে 120 ডিগ্রি পরে আসতে হবে। এখন এটা কিভাবে রিয়েল লাইফে পসিবল, সেটা হলো তোমাদের এই স্টেটরের মধ্যে দেখবা যে এরকম 3 সেট অফ কয়েল থাকবে। যেহেতু 3 ফেজ, সো 3টা সেট অফ কয়েল আমাদের এখানে আসতে হবে। সো তোমাদের দেখবে যে এই কয়েলটা আসলে কি, তোমাদের এখান থেকে ঢুকে এই যে তোমাদের এখানে দেখবে যে এ প্রাইম লেবেল করা আছে, তার মানে কি কয়েলটা আসলে কি তোমার এই, এটা আসলে তোমাদের বাইরে থেকে আমরা দেখছি। ওকে, সো এ থেকে এখানে তোমাদের একটা কয়েল যাবে, গিয়ে ওর ভিতর দিয়ে ঢুকে আবার পিছন সাইড থেকে আবার বের হবে, পিছন সাইড থেকে বের হয়ে আবার এরকম করে কয়েল আসবে। ঠিক আছে, সো পুরো জিনিসটা তোমাদের আসলে কি এখানে হলো, এটা তোমাদের একটা দেখালে বোঝা যেত। আসলে আমি যদি তোমাদেরকে একটা জেনারেটরের কাট অফ ডায়াগ্রাম দেখি তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে ইজি হবে। ঠিক আছে, একটু হোল্ড করো, আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখাতে চাচ্ছি। এটা যদিও তোমাদের সিলেবাসের পার্ট না, আমি তোমাদেরকে একটু মানে বোঝানোর জন্য যে জেনারেটরের ভিতরে কিভাবে ওয়াইন্ডিং গুলো থাকে। যে তোমাদের সাইড দুটো হলো দেখতে এরকম। ওকে, এটা হলো তোমাদের রোটর পার্টটা, একটা আমরা যে রোটর বললাম একটু আগে, সেই রোটর পার্টটা হলো তোমাদের এই মেশিনটা। আর স্টেটর যেটা, আমি তোমাদের যদি একই ডায়াগ্রামে খুলে দেখাই তাহলে আরো বেটার হয়। হ্যাঁ, দেখো যে এখানে আমাদের রোটর পার্টটা হলো আসলে তোমাদের এরকম দেখতে, আর স্টেটর পার্টটা হলো এটার বাইরের কেসিং এর মধ্যেও আবার কিছু লুপ থাকে, মানে ওয়্যার থাকে আর কি। এইভাবে চিন্তা করো, এটা হলো তোমাদের রোটর পার্টটা, রোটরের মধ্যেও কিছু কয়েল থাকবে, এবং স্টেটর যেটা বাইরের পার্টটা, স্টেটর পার্টটা হলো তোমাদের বাইরে থাকে, সেটার মধ্যে আসলে কি কিছু কয়েল থাকবে। সো সেই কয়েলগুলোর ভিতর দিয়ে তোমাদের যেরকম করে ওয়াইন্ডিং টানা হয়, দাঁড়াও, যেরকম করে ভিতরে রোটর পার্টটা মুভ করে, আর বাইরের স্টেটরের কেসিং এর মধ্যে এই যে স্টেটর, আমাদের যে বাইরের স্টেটরটা বলতেছি আমরা, সেখানে কি তোমাদের তার থাকবে, বাইরে দিয়ে এরকম তার আসবে, এসে এখানে এসে আবার এক সাইড থেকে আরেক সাইড জোড়া লাগবে। সো আমরা আসলে কি এই পার্টটুকু দেখতেছি একদম ফ্রন্ট ফেস থেকে। তোমাদের যে ভিউটা, তোমার যদি তোমরা সিভিল ডায়াগ্রাম মানে ড্রয়িং করছো, তোমাদের এগুলোর জন্য একটা নাম আছে, ফ্রন্ট ভিউ বলে, তাই না? টপ ভিউ বলে বা ফ্রন্ট ভিউ বলে, একদম ফ্রন্ট ফেসের যে ভিউটা আমরা দেখি, তো সেই ফেসটার কথা আমরা বলছি। এখন আমরা একটা আমাদের আগের স্লাইডে চলে যাব। ওকে, তো এই ভিউতে আমাদের অ্যাকচুয়ালি কি এরকম বিভিন্ন তার আঁকা থাকে, মানে তার বসানো যায়, এবং 3টা ফেজের জন্য আমাকে অ্যাটলিস্ট 3টা সেট অফ ওয়্যার থাকতে হবে। সো একটা হলো এ ফেজের জন্য, একটা হলো বি ফেজের জন্য, একটা হলো সি ফেজের জন্য, এবং এ থেকে এ প্রাইম মানে বুঝাচ্ছে কয়েলটা আমার এদিক থেকে বের হচ্ছে এবং এদিকে এন্টার করতেছে, ডট দিয়ে বুঝালাম বের হচ্ছে, আর ক্রস দিয়ে বুঝালাম এন্টার করতেছে। এটা হলো একটা সেট অফ ওয়্যার। সেকেন্ড সেট অফ ওয়্যারকে আমার 120 ডিগ্রি পরে রাখা হচ্ছে। ওকে, কারণ পুরো জিনিস 360 ডিগ্রি, তাই না? তো 120 ডিগ্রি পরে রাখা হচ্ছে, এবং সেটা এদিক থেকে কয়েলটা বের হচ্ছে, এদিকে এন্টার করতেছে। সিমিলারলি তার থেকে আরো 120 ডিগ্রি পরে সি কয়েলটাকে রাখা হচ্ছে, যার এখান থেকে কারেন্টটা বের হচ্ছে এবং এদিক থেকে এন্টার করতেছে।
সো অ্যাট লিস্ট তোমাকে তিনটা সেট অফ কয়েল 120 ডিগ্রি পর পর, মানে আমাকে যদি ইলেকট্রিক্যাল 120 ডিগ্রি ডিফারেন্সে পেতে হয়, আমাকে ফিজিক্যালি 120 ডিগ্রি পর পর কয়েলগুলোকে রাখতে হচ্ছে। তো আমাদের এটা কনস্ট্রাকশন দরকার নাই, আমাদের হলো যেহেতু 3 ফেজ আমরা ক্যালকুলেশন করব, তোমাদেরকে জাস্ট রিয়েল মেশিনটা কিরকম সেটা একটু বুঝালাম, যে এখানে 120 ডিগ্রি পর পর তিনটা ওয়্যার আমরা বসাই দিই এবং আউটপুটটাও আমরা ইন টার্মস অফ অ্যাঙ্গেল 120 ডিগ্রি পর পর পাই। এবং এখানে এই 3 ফেজ একটা সুবিধা আছে, মানে একটা না আসলে অনেকগুলো সুবিধা। একটা হলো তোমাদের দেখবে যে আশেপাশে এখানে মোটর আর জেনারেটর ইনার স্ট্রাকচার কি একই রকম? ইন আ ওয়ে হ্যাঁ, তোমাদের মোটর এবং জেনারেটরের জেনারেল স্ট্রাকচারটা একই রকম, দুইটার মধ্যেই তোমাদের রোটর থাকবে, স্টেটর থাকবে, বাট ইনপুটটা কোথা থেকে দিচ্ছি আর আউটপুটটা কোথা থেকে পাচ্ছি সেটা হলো ডিফারেন্ট ফর জেনারেটর এবং মোটর। এখানে যেমন আমরা বললাম যে ফর জেনারেটর আমরা এই রোটরটাকে মুভ করাই মেকানিক্যাল ইনপুট দিয়ে, কোন একটা মোটর দিয়ে বা কোন একটা কিছু দিয়ে মেকানিক্যাল একটা ইনপুট দিচ্ছি, আর ইলেকট্রিক্যাল আউটপুট আমরা এই স্টেটর থেকে পেয়ে যাই। এটা হলো জেনারেটরের প্রিন্সিপাল, আমরা মেকানিক্যাল ইনপুট দিব, ইলেকট্রিক্যাল আউটপুট পাবো। মোটরে হলো উল্টা, মোটরে আমরা ইলেকট্রিক্যাল ইনপুট দিব, মেকানিক্যাল আউটপুট পাবো। মোটরের জন্য আমাদের ইনপুটটা দিতে হয় স্টেটরে, ইলেকট্রিক্যাল ইনপুট তার লাগাই দিই, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই, তারপর মোটরটা ঘুরে, ঠিক আছে। আর আউটপুটটা যেটা পাই আমরা সেটা হলো মেকানিক্যাল আউটপুট, এই রোটরটা ঘুরে আমাদেরকে মেকানিক্যাল আউটপুট দিচ্ছে। সো এই জিনিসগুলো তোমাদের মোটরটা সিলেবাসে আছে, যেটা আমরা মানে একটু আরো পরে দেখব। এই চ্যাপ্টারের পরে তোমাদের ট্রান্সফরমার থাকবে, তারপর ইন্ডাকশন মোটর থাকবে, সেখানে আমরা মোটরের স্ট্রাকচারটা দেখব। আমরা যদি 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স না নিয়ে পাশাপাশি এ বি সি তিনটা বিন্দু থেকে একই দিকে ইনপুট নিয়ে নিই তাহলে আসবে না, তাহলে তোমাদের ঠিকমতো আসবে না ফেজ ডিফারেন্স গুলো, ঠিক আছে। তো তোমাদের দেখবে এগুলো অলরেডি অনেক। হ্যাঁ বলো, তাহলে কি করবে মানে হচ্ছে, তাহলে কি কিছু মানে আমরা আউটপুটটা কি ধরনের পাবো? কি ধরনের পাবা সেটার জন্য তোমাদের আসলে এটা মানে সিমুলেশন করে দেখতে হবে। অবশ্যই তোমার এটা আনব্যালেন্সড আসবে, জিনিসটা ব্যালেন্সড আসবে না, ওকে। সো তোমরা ঠিকমতো আউটপুট পাবে না, ওকে। তো এখন আমরা একটু দেখি অ্যাডভান্টেজটা, যে আমাদের এখানে অ্যাডভান্টেজ 3 ফেজে কি কি অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো তোমার নিয়ারলি আমাদের আশেপাশে ডিস্ট্রিবিউশন বলো, যেখানে জেনারেশন হচ্ছে, প্রথমত 3 ফেজে জেনারেশন করলে সেটা আসলে কি আমাদের 3 ফেজে ডিস্ট্রিবিউট করতে হবে, তিনটা লাইন দিয়ে, তিনটা ফেজকে তিনটা লাইন, তিনটা তার দিয়ে পাঠাতে হবে, এবং তার সাথে একটা নিউট্রালও দেয় 4 নাম্বার তারটা, ঠিক আছে। তো তোমাদের দেখবে যে তোমাদের যে ল্যাম্প পোস্ট থাকে সেখানে দেখবে 3টা বা 4টা ওয়্যার থাকে, এগুলো আসলে কি 3টা ফেজ। তো আমাদের যদি কখনো 1 ফেজ বা সিঙ্গেল ফেজ অথবা 2 ফেজ দরকার হয়, সেগুলোকে আমাদের 3 ফেজ থেকে আসলে নিয়ে নেওয়া যায়, তাই না? আমরা যদি 3 ফেজ থেকে আমরা যদি এই লোডটাকে ধরো এ ফেজের সাথে নিউট্রালের কানেকশন দেই, আমরা কিন্তু সিঙ্গেল ফেজ আউটপুট পাবো, ঠিক আছে। সো আমাদের আলাদা করে নতুন করে আমাদের কোনো মেশিন কনস্ট্রাক্ট করতে হয় না, আমাদের 3 ফেজ থেকে আমরা আসলে সিঙ্গেল ফেজ বা 2 ফেজ আউটপুট নিতে পারি। তখন অবশ্য আমরা যদি 2 ফেজ নেই, আমাদের অবশ্যই আউটপুটটা তোমার 120 ডিগ্রি পরে আসবে, 90 ডিগ্রি পরে আসবে না 3 ফেজ মেশিন থেকে নিলে। এটার আরেকটা সবচেয়ে বড় সুবিধা হলো এটা আমাকে কনস্ট্যান্ট পাওয়ার দেয়, নট পালসেটিং পাওয়ার, ঠিক আছে। তোমাদের বইয়ে দেখবে এটা দেখানো আছে, বাট আমি তোমাদেরকে ডেরিভেশনটা দেখাবো না, এটা তোমাদের আপাতত মানে সিলেবাসে রাখছি না। সেটা হলো তোমাদের 3টা ফেজের জন্য আলাদা পাওয়ার বের করতে হবে। আমরা কি দেখেছিলাম, আমাদের পাওয়ার কিন্তু পালসেটিং, তাই না? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা কিন্তু চেঞ্জ হয়। আমরা যখন এসি সার্কিটে পাওয়ার বের করেছিলাম, আমাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা কিন্তু পালসেটিং হতো। আমাদের যদি একটু মনে করে থাকো যে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা কিরকম ছিল, যে পি টাইমের রেসপেক্টে লিখলে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, সেটা যে তোমাদের একটা ছিল হলো এভারেজ পাওয়ার, হাফ ভিএম আইএম cos থিটা ভি মাইনাস থিটা আই। এটা হলো তোমাদের এভারেজ পাওয়ার, তার সাথে তোমাদের একটা টাইম ভ্যারিং পার্ট ছিল, হাফ ভিএম আইএম cos, তারপরে কি ছিল 2 টাইমস ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই, এরকম টাইপের একটা অ্যাঙ্গেল ফর্মুলা ছিল তোমাদের। তো পাওয়ারটা কিন্তু আসলে কিন্তু টাইম ভ্যারি, এবং এটাকে আমরা যদি প্লট করতাম এসি সার্কিটের জন্য, আমাদের ডিপেন্ডিং অন এই হাফ ভিএম আইএম cos থিটাটা আসলে কত বড়, ঠিক আছে, সেটার উপর আসলে ডিপেন্ড করতেছে। তোমাদের হাফ ভিএম আইএম cos থিটা ভি মাইনাস থিটা আই ধরে এটা ধরে নিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় এখানে আমি একটু এক্সপ্রেশনে মনে হয় একটু এদিক সেদিক করেছি, কারণ চেক করে নিই।
ঠিক আছে। আচ্ছা ওকে, সো এখানে আসলে তোমাদের কি প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে কি যে এই 2 ওমেগা টিটা আসলে কি এটার উপর ডিপেন্ড করে হাফ ভিএম আই, আর এই ডিসি অফসেটটা হলো হাফ ভিএম আই cos থিটা ভি মাইনাস থিটা আই, তার মানে এটা অবশ্যই কম। সো এখান থেকে আমরা যে পাওয়ারটা পাবো এটা হলো একটা কোসাইন এবং তার হাফ ভিএম আই অনেক বড় থাকবে, এরকম টাইপের থাকবে। ওকে, কারণ এই পার্টটুকু হলো তোমাদের এই হাফ ভিএম আই এম, তারপরে তার সাথে একটা cos আছে cos থিটা ভি মাইনাস থিটা আই, আর এই উপরের এবং নিচের অফসেট গুলো হলো আসলে কি হাফ ভিএম আই এম। সো অ্যাকচুয়ালি আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই এক একটা ফেজের পাওয়ার গুলো আসলে তোমাদের কি টাইম ভ্যারি, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। বাট আমরা যখন এই তিনটা ফেজের পাওয়ার যোগ করব একসাথে, যখন আমরা এর থেকে টোটাল তোমাদের টোটাল 3 ফেজের পাওয়ারটা নিব, তখন দেখবো যে একটা কনস্ট্যান্ট পাওয়ার পাওয়া যায়, যেটা আমাদের জন্য খুবই সুবিধাজনক। কারণ একবার কখনো পাওয়ার পজিটিভ কখনো নেগেটিভ হওয়া আসলে কি সে কখনো সোর্স আবার সে কখনো লোড, এরকম বোঝায়। সো যদি কনস্ট্যান্ট পাওয়ার পাই আমরা, এটার মানে হলো কি সে অলওয়েজ সোর্স হিসেবেই কাজ করবে। এবং এটা আরেকটা সুবিধা হলো এটা অনেক তোমাদের ইকোনমিক্যাল হলো ইন টার্মস অফ তোমাদের পারফরম্যান্সের দিক দিয়ে, যে আমার প্রথমত কম তার লাগবে। ঠিক আছে, আমাকে যদি তিনটা আলাদা আলাদা সিঙ্গেল ফেজ সার্কিট নিতে হয়, এটাকে বানানোর জন্য যদি তিনটা আলাদা আলাদা সিঙ্গেল ফেজ নিতে আমার টোটাল কয়টা ওয়্যার লাগতো? 6টা ওয়্যার, তাই না? কারণ এর সাথে একটা এন লাগতো ওয়্যার, বি এর সাথে একটা এন লাগতো, সি এর সাথে একটা এন লাগতো। সো টোটাল বেশি তার লাগতো আমার। ঠিক আছে, সো এখানে তোমার যদি 3 ফেজ একসাথে করতে চাই আমরা, তাহলে কি ইন কম্পারিজন টু সিঙ্গেল ফেজ আমাদের আসলে 4টা তার লাগে 6টার বদলে। এবং তোমাদের যে এটা যে পাওয়ারটা দেয় আমাকে, আমার লেস পাওয়ার পার কেজি ম্যাটেরিয়াল, তো আমাদের যে পাওয়ারটা পাই আমরা লেস পাওয়ার পার kilograms of material used, kilograms of material used। তার মানে আমাকে যদি সিঙ্গেল ফেজ দিয়ে, ধরো আমাকে সিঙ্গেল ফেজ দিয়ে তোমার 1000 ওয়াট জেনারেট করতে হবে, সেটার জন্য আমাকে বেশি ম্যাটেরিয়াল ইউজ করতে হবে পার কেজি। এটাকে যদি আমরা ম্যাটেরিয়াল দিয়ে ভাগ দিই, কতটুকু পাওয়ার পাচ্ছি আমরা পার ম্যাটেরিয়াল ইউজ, সেখানে তোমাদের দেখা যাবে যে সিঙ্গেল ফেজ আমাদের আসলে ম্যাটেরিয়ালটা বেশি লাগে, আর তোমাদের 3 ফেজে আসলে কি এটা অবশ্যই কম লাগে। ওকে, তো এই ছিল আমাদের সেই অ্যাডভান্টেজ, যার কারণে আমাদের 3 ফেজ সার্কিটটা বেশি, মানে 3 ফেজ সিস্টেম, অ্যাকচুয়ালি 3 ফেজ সার্কিট না, 3 ফেজ সিস্টেম আমাদের বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয়। এরপর আমরা যাই হলো এই একটু আগে আমরা যেগুলো টাইম সাইনুসয়েডাল এক্সপ্রেশন দেখলাম তিনটা ফেজের, তাদের ফেজর ডায়াগ্রামটা আমাদের জন্য জানতে হবে। কারণ এই 3 ফেজ সার্কিট আমরা তো এখন ফেজর ডায়াগ্রাম শিখে আসছি, এর জন্য তোমাদেরকে এই টপিকটা অবশ্যই এসি সার্কিটের ফেজর ডায়াগ্রাম পড়ানোর পরে শেখানো হয়। কেন? কারণ এখানে তোমাদের বইয়ে দেখবে অনেকগুলো ফেজর ডায়াগ্রাম আঁকা, এবং এগুলো আসলে অনেক ইজি। তোমরা যেহেতু কঠিন ফেজর ডায়াগ্রাম একটু আগে দেখে আসছো, যখন আমরা ফেজর ডায়াগ্রাম শিখে আসছিলাম, তখন কিন্তু ওগুলো আসলে একটু অ্যাডভান্সড, তাই না? এগুলোর তুলনায় এগুলো আসলে খুবই ইজি। যে আমাদের তিনটা ফেজ যাদের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স হলো 120 ডিগ্রি, সো টাইম ডোমেইন আসলে কি তাদের 120 ডিগ্রি পর পর আসবে, এবং 360 ডিগ্রি পর পর কিন্তু এই জিনিসটা রিপিট করবে, তাই না? এখানে 360 শেষ, আবার 360 থেকে আবার কি প্রথমে ভিএন, তারপরে ভিবিএন, তারপরে ভিসিএন। তো 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি করলে কি 360 হয়। তো এক সাইকেল পর পর এই ট্রেনটা আসলে রিপিট করতেছে আমার এ ফেজ, বি ফেজ, সি ফেজ। তো এখন এইভাবে যদি থাকে, ধরো এর পরে বি ফেজ থাকতেছে, বি এর পরে সি ফেজ থাকতেছে, এটার নাম হলো আমাদের এবিসি সিকোয়েন্স। কেন? কারণ এ বি সি তিনটা পর পর আসছে। এখন এদের ফেজের ডায়াগ্রাম দেখতে কিরকম হবে? ঠিক আছে, প্রথমত আমরা তাদেরকে যদি ভ্যালু লিখি, তাহলে কি ভিএএন এর ভোল্টেজটা হবে ফেজ ভোল্টেজ ভিপি অ্যাঙ্গেল 0, ভিবিএন এর ভোল্টেজটা হবে ফেজ ভোল্টেজ ভিপি অ্যাঙ্গেল -120 ডিগ্রি। তিনটারই কিন্তু কি আরএমএস ভ্যালু সেম হবে, যেহেতু পিক সেম, তার মানে তাদের আরএমএস গুলো আসলে সেম, এইজন্য প্রত্যেকটা কিন্তু ভিপি ম্যাগনিটিউড গুলো সেম আসছে। এবং সিএন হবে তোমাদের ভিপি অ্যাঙ্গেল -240 ডিগ্রি, যেটাকে আবার আমরা +120 ও বলতে পারি। তো ফেজার ডায়াগ্রামে চিন্তা করে দেখো, আমরা এটা দিয়ে শুরু করি, যেটা 0 তাকে আসলে আঁকা সবচেয়ে ইজিয়ার। তো আমরা প্রথমে যদি এই 0টাকে আঁকি, এটা হলো আমাদের ভিএএন অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তার থেকে 120 ডিগ্রি পরে আমরা কি জানি লিডিং হলো এদিকে যায়, তাই না? আর ল্যাগিং হলো এদিকে আসে। মাইনাস মানে কি ল্যাগিং,
আমাদের ল্যাগিং হলে এই সাইডে 120 ডিগ্রি পরে আসবে, এটা হলো আমাদের 90 ডিগ্রি, আরো 30 ডিগ্রি এদিকে যেতে হবে। সো টোটাল 120 ডিগ্রি পরে আমরা বিবিএন পেলাম, তার থেকে আরো 120 ডিগ্রি পরে যেতে হবে সিএন, তাই না, যেটা হলো তোমাদের 240 ডিগ্রি টোটাল এখান থেকে। সো 120 ডিগ্রি কেমনে যাব দেখি আমরা, যেহেতু 240 তার মানে কি আমার এখান থেকে শুরু করে 180 পর্যন্ত এইদিকে, আরো 60 ডিগ্রি এদিকে যাব আমরা, তাই না, এদিক থেকে এদিকে হলো 180, এই পুরোটা হলো 180, তার সাথে আরো 60 ডিগ্রি যদি আমরা যাই তাহলে আমরা কি 240 পাবো, এবং সেটা হলো আমাদের কি বিসিএন, ঠিক আছে। সো এএন 120 ডিগ্রি পরে বিএন 120 ডিগ্রি পরে সিএন, সো এটাই হলো আবার 120 ডিগ্রি পরে আবার এএন পাবো। তো এটা হলো আমাদের ফেজের ডায়াগ্রাম, থ্রি ফেজ যে ভোল্টেজটা আমাদের এএন বিএন সিএন তাদের ফেজের ডায়াগ্রামটা দেখতে আসলে এরকম। এবং এইভাবে আমরা যদি ক্লকওয়াইজ রোটেট করি, ক্লকওয়াইজ রোটেশনটা অবশ্যই ক্লকওয়াইজ নিতে হবে, ক্লকওয়াইজ রোটেট করলে আমরা যেই সিকোয়েন্সে ফেজগুলোকে পাবো, আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি, এরপরে বি পাচ্ছি, বি এর পরে সি পাচ্ছি, এই জন্য এটার নাম হলো এবিসি সিকোয়েন্স, ঠিক আছে। একইভাবে আরেকটা সিকোয়েন্স আমাদের পসিবল, ঠিক আছে, সেটা হলো কি, আমাদের ধরো ভিএএন হলো ভিপি অ্যাঙ্গেল 0, তো ভিএএন এর পরে ধরো তোমাদের বি না এসে সি আসলো, ঠিক আছে, তো ভিসিএন হলো ফেজ ভোল্টেজ -120, 120 ডিগ্রি পরে এ বি না এসে আসলো হলো সিএন, আর তার 120 ডিগ্রি পরে আসলো হলো বিএন। এখন আমরা যদি ক্লকওয়াইজ রোটেট করি আমরা কি পাবো, এ, তারপরে পাবো সি, তারপরে পাবো বি, সো এটা হলো এসিবি সিকোয়েন্স। সো টোটাল আমরা কয়টা সিকোয়েন্স দেখলাম, দুইটা, একটা হলো এবিসি আর একটা হলো এসিবি। এখন তোমরা বলতে পারো যে আসলে তো এখানে তাহলে অনেকগুলো সিকোয়েন্স পসিবল, তাই না, এবিসি এসিবি, তারপরে আসলে কিন্তু তোমাদের এই দুইটার বেশি সিকোয়েন্স আসলে পসিবল না, চিন্তা করে দেখো। ওকে, তো এবার চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে এই দুইটা ডায়াগ্রাম বাদ দাও, তোমরা এবার এই ডায়াগ্রামটায় আসো। এই ডায়াগ্রামটা ধরো আমি তোমাদেরকে এটাকে 0 ডিগ্রিতে রাখলাম, বি কে, তারপরে দিলাম সি, তারপরে দিলাম এ। তো এখান থেকে যদি শুরু করি, এই সিকোয়েন্সটা আসলে কি বি সি এ, তাই না, আমরা যদি ক্লকওয়াইজ রোটেট করি এটা হলো কি বি সি এ সিকোয়েন্স। এবং এটা কি আমার এগুলো কোন একটার সাথে মিলে যায় নাকি, চিন্তা করে দেখো, তারা কিন্তু 360 ডিগ্রি পর পর রিপিট হচ্ছে। সো আমার বি সি এ কে আমরা আবার এটাও লিখতে পারি, সি এ বি লেখা যেতে পারে, অথবা এ বি সি লেখা যেতে পারে। তার মানে কি বিসিএ সিকোয়েন্স ইজ দ্য সেম অ্যাজ এবিসি সিকোয়েন্স। কেন, কারণ তারা যেহেতু 360 ডিগ্রি পর পর রিপিট করতেছে, তার মানে বিসিএ কে আমরা আবার সি এ এর পরে কি আবার বি আসবে, তাই না, নিশ্চয়ই এরকম বি সি এ, তারপর আবার বি সি এ রিপিট করতে থাকবে, তাই না, তারপরে বি সি এ। সো আমরা এখান থেকে যে কোনো তিনটা নিব। সো আমরা যদি দেখি এখানে আসলে এবিসি আছে, সো দ্যাট মিন্স এটা আমাদের এবিসি সিকোয়েন্স, তাই না, কারণ এর পরে বি, বি এর পরে সি। সো এই অন্যভাবে লিখলেও এটা আসলে এবিসি সিকোয়েন্সই বুঝাবে। সো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো তোমাদের অ্যাকচুয়ালি দুই রকম সিকোয়েন্স পসিবল থ্রি ফেজ সিস্টেম, একটা হলো এবিসি সিকোয়েন্স, একটা হলো এবিসি এর পরে হলো এসিবি সিকোয়েন্স। আচ্ছা, সো আই হোপ তোমাদের এই সিকোয়েন্সগুলো আমি তোমাদেরকে ঠিকমতো বুঝাতে পেরেছি। আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে হবে, আমি তোমাদেরকে একটু স্লোলি যাচ্ছি কারণ নেক্সট দিন আমরা হয়তো আর একটু ডিটেইলে যাব। ওকে, আজকে তোমাদের জাস্ট বেসিকটা, যে থ্রি ফেজে যাওয়ার আগে সিঙ্গেল ফেজগুলো দেখলাম, একটা টু ফেজ সার্কিট দেখলাম, এবং তোমাদের তিনটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফেজ দিয়েও কিন্তু থ্রি ফেজ বানানো যায়, বাট ওটা অবশ্যই এফিশিয়েন্ট হয় না। ঠিক আছে, ফেজ সিকোয়েন্স দেখলাম, এটা একটা এক্সাম্পল দেখি আমরা, যে আমাদের মাথায় রাখতে হবে কি, যে তোমাদের এই তিনটা ভোল্টেজ যদি আমরা যোগ করি, এখান থেকে একটা আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি, যে আমাদের এএন ভিএন সিএন তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে। দেখো যে এএনটা কি ছিল আমাদের ভিপি অ্যাঙ্গেল 0, বিএনটা এটা ধর আমরা এবিসি, মানে ফর দ্য রেস্ট অফ দি ক্লাস আমরা যখনই কোনো কিছু বুঝাবো আমরা নরমালি এবিসি বুঝাবো, আনলেস এসিবি যদি বলে দেয় তখন আমরা এসিবি চিন্তা করব, আদারওয়াইজ আমরা নরমালি এবিসি চিন্তা করব সিকোয়েন্সটা। সো এরপরে বি আসবে, সো বি হলো ভিপি অ্যাঙ্গেল -120, এরপরে সি আসবে ভিপি -240 অথবা +120। এখন তাদেরকে যদি আমরা যোগ করি এএন বিএন সিএন, তাদেরকে যোগ করলে কি পাবো আমরা এখান থেকে যদি ভিপি গুলোকে কমন নেই, 1 অ্যাঙ্গেল 0, 1 অ্যাঙ্গেল -120 আর +120, তিনটাকে যোগ করলে তোমরা দেখবে 0 আসতেছে। এখন 0 কি আসা উচিত, চিন্তা করে দেখো, আমাদের
তোমরা তো ফিজিক্সে পড়ছো তাই না, যে যদি তিনটা একই ভেক্টর একটা একটাকে ব্যালেন্স করে তাহলে কি তাদের রেজাল্টেন্ট কি হবে, জিরো হবে না? এটা তো তোমরা ফিজিক্সে পড়ে আসছো যে তোমাদের যে এরকম ফোর্স থাকতো একটা অবজেক্টের উপর, যদি এরকম ব্যালেন্সড ফোর্স থাকে চারদিক থেকে একই রকম ম্যাগনিটিউডের, তাহলে কি তারা তাদেরকে ক্যান্সেল করে। অথবা যদি তিনটা থাকে 120 ডিগ্রি অ্যাপার্টে সেম ম্যাগনিটিউডের, তাহলে কি হয়, তারা একটা আরেকটাকে ক্যান্সেল করে, তাই না? এই জিনিসটা আসলে এখানে হচ্ছে, তোমাদের তিনটা ফেজ ভোল্টেজকে আসলে আমরা যদি যোগ করে দেই একটা ইনস্ট্যান্টে, তার আসলে জিরো জিরো আসে। সো এটা তোমাদের মাথায় রাখতে হবে ক্যালকুলেশন করার সময়। আচ্ছা, এখানে তোমাদের কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দেওয়া আছে যে draw the phasor diagram and determine the phase sequence of the set of voltages। এখানে an bn cn দেওয়া এবং তাদেরকে phasor diagram আঁকতে বলা হচ্ছে এবং phase sequence বলা হচ্ছে। আমরা phase sequenceটা phasor diagram আঁকলে ইজিলি পেয়ে যাব, তাই না? তো আমরা প্রথমে দেখি এগুলোকে ফেজরে আঁকি আমরা। প্রত্যেকটা আসলে কোসাইনে আছে, তো আমাদের আসলে ফেজরে লিখলে এই যে ক্যাপিটাল বি ইউজ করব ফেজরে লিখলে। তো অ্যামপ্লিটিউড হলো 200, অ্যাঙ্গেলটা হলো 10, তারপরটা হলো বিএন হলো 200 মাইনাস 230, তারপরটা হলো 200 মাইনাস 110। সো ফেজার ডায়াগ্রাম আঁকতে গেলে কি হবে, প্রথমটা 10 ডিগ্রি লিডিং প্লাস 110, তো আমার এখানে 10 ডিগ্রি লিডিং অবস্থায় আমরা বিএন টাকে আঁকলাম। এরপরটা কি মাইনাস 230, তাই তো? সো একটু মাথায় রাখতে হবে যে আমার এখান থেকে চিন্তা করলে যেহেতু মাইনাস আমরা এদিকে যাব, সো এদিকে হলো 90, এদিকে হলো 90, তো আমরা 180 গেলাম, আরো কত, আরো 50 ডিগ্রি যাওয়া লাগবে 230 যাওয়ার জন্য। সো 50 ডিগ্রি গেলে এদিকে হলো আমার বিএন। সিমিলারলি এরপর আমার সিএন হলো মাইনাস 110, সো এদিকে মাইনাস 90 গেলাম, আরো 20 ডিগ্রি যেতে হবে, তাহলে কি বিসিএন পাবো। এবং চিন্তা করে দেখো তাদের মধ্যে কিন্তু আসলে সবই 120 ডিগ্রি অ্যাপার্ট। কেন? কারণ এখানে 10, এখানে 20 আর এখানে 90, সো 120 ডিগ্রি আসছে। এখানে 70, এখানে 50, দেখবে 120 ডিগ্রি আসে। ওকে, সো এগুলো আসলে কি থ্রি ফেজ সার্কিট। এবং এখানে তোমাদের এখন আমার ফেজ সিকোয়েন্স বের করা খুবই ইজি, তাই না? আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, সরি ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে সিকোয়েন্সটা কি, এ এর পরে সি, সি এর পরে বি, সো দিস ইজ অ্যাকচুয়ালি এসিবি সিকোয়েন্স। বুঝে গেল? সো এই ছিল তোমাদের আপাতত। আমরা আচ্ছা শুরু করার আগে জাস্ট এই স্লাইডটুকু বলতে হবে, তাহলে আমাদের পার্টটুকু শেষ। চিন্তা করে দেখি এবারে যে আমরা এতক্ষণ ধরে যে কথা বললাম যে তিনটা ফেজ, এদেরকে আসলে দুই ভাবে কানেক্ট করা যায়, ঠিক আছে? সোর্স সাইড এবং লোড সাইড। এখানে কিন্তু আমরা কানেকশনটা কিছু বলি নেই যে আমাদের এখানে তারা কিভাবে কানেক্টেড, এখানে তাদেরকে আসলে দুই ভাবে কানেকশন দেওয়া যায় সোর্স এবং লোড গুলোকে। সেটা হলো একটা হলো আমরা তাদেরকে ওয়াই কানেকশন দিতে পারি, একটা হলো ডেল্টা কানেকশন দিতে পারি। ওয়াই হবে যদি আমরা সোর্স গুলোকে এভাবে ওয়াইয়ের মতো করে বসাই দিই, ঠিক আছে, ওয়াই কানেকশন। আর ডেল্টা হবে যদি আমরা তাদেরকে ডেল্টার মতো করে বসাই। আমরা তো ওয়াই ডেল্টা পড়ে আসছি, তাই না? আমরা ইনফ্যাক্ট এইগুলো দেখে আসছি, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। তো এখান থেকে যেটা বলতে হবে সেটা হলো তোমাদের সোর্স অথবা লোড দুইটাকেই আসলে কি ওয়াই কানেকশন দেওয়া যায় অথবা ডেল্টা কানেকশন দেওয়া যায়, ঠিক আছে? দুইটাতেই পসিবল। এখন লোডটা একটু আগে বলে দিই, কারণ লোডটা অনেক ইজিয়ার। লোডে আমাদের ওয়াই কানেক্টেড দেখতে এরকম আর ডেল্টা কানেক্টেড দেখতে এরকম। এই লোডগুলোকে যদি আমরা সোর্স দিয়ে রিপ্লেস করি তাহলে কি সোর্সগুলো ওয়াই অথবা ডেল্টা কানেকশন হচ্ছে। এবং মাথায় রাখতে হবে যে ডেল্টা কানেকশনে তোমাদের আসলে কি তিনটা ওয়্যার থাকে, একটা হবে এ ফেজ, একটা হবে বি ফেজ, একটা হবে সি, তাই না? তিনটা ফেজ, তিনটা ওয়্যার। বাট যখন আমরা ওয়াইতে যাব তখন কিন্তু আমাদের চারটা ওয়্যার থাকছে। কেন? কারণ তখন তোমাদের এ বি সি তিনটা ফেজের জন্য তিনটা ওয়্যার এবং নিউট্রাল যেটা হলো তাদের কমন টার্মিনালটা, সেখানে নিউট্রাল আরেকটা ওয়্যার। সো তোমাদেরকে বলা হয় 4 ওয়্যার সিস্টেম, 3 ফেজ। এভাবে বলা হয় যে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম অথবা 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম। আমরা আসলে এখন বুঝতে পারবো যে 3 ফেজ 4 ওয়্যার মানে কি, এখানে আসলে ওয়াই কানেকশন দেওয়া আছে, আর 3 ফেজ 3 ওয়্যার মানে এখানে আসলে ডেল্টা কানেকশন। এরপর আমরা নেক্সট দিন একটু সাইন কনভেনশনগুলো দেখব। এখানে লোডের জন্য এগুলো ম্যাটার করে না, বাট সোর্সের জন্য আমাদের এই প্লাস মাইনাস গুলো ম্যাটার করে। এই জিনিসটা আমরা আগামী দিন দেখবো। আপাতত আমরা এখানেই সিলেবাসটা শেষ করতে চাচ্ছি, মানে আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আর কোনো কোশ্চেন? 3 ওয়্যার সিস্টেমে হচ্ছে নিউট্রাল তার দেওয়া লাগবে না স্যার? সবসময় নিউট্রাল থাকতে হবে এমন কোনো কথা নেই। ওকে, তোমাদের যেটা বললাম যে মাঝে মধ্যে নিউট্রাল থাকে না, সেটা হলো তোমাদের যখনই আমাদের এই যে এরকম ওয়াই ডেল্টা কানেকশন থাকবে। কারণ ডেল্টাতে তুমি দেখবে যে এখানে আসলে কোনো কমন টার্মিনাল আসতেছে না, তিনটা সোর্সের যে একটা কমন এন্ড থাকবে সেটা আসলে করা যায় না। সো এটা তোমাদের একটা রুল যে ডেল্টা কানেকশন
লোড বলো বা ডেল্টা কানেক্টেড সোর্স বলো, সেখানে নিউট্রালটা অ্যাক্সেসিবল না। ঠিক আছে, সো এর জন্য তোমাদের এটা আসলে আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হবে আরো, কারণ আমাদের এখানে 4 ধরনের সার্কিট পসিবল 3 ফেজে, ওয়াই ওয়াই, ওয়াই ডেল্টা, ডেল্টা ওয়াই, ডেল্টা ডেল্টা, তাই না? আমাদের যেহেতু সোর্সটাও ওয়াই ডেল্টা করা যায়, লোডটাকেও ওয়াই ডেল্টা করা যায়, তো তাদের ডিফারেন্ট ভ্যারিয়েশন যদি আমরা নেই তাহলে আসলে 4 ধরনের কানেকশন পসিবল। তো তোমরা যখন এই 4টা সিনারিও করবা তখন দেখবা যে তোমাদের আসলে এখানে যখনই আমাদের ডেল্টা কানেকশন আসবে, লোডে বলো বা সোর্সে বলো, তাদের আসলে নিউট্রালটা আমরা কখনোই অ্যাক্সেস করতে পারি না, সেখানে নিউট্রালটা থাকে না। তোমার সার্কিটটা দেখলেই বুঝবে। সো আপাতত আরো ডিটেইলে আমরা নেক্সট দিন দেখবো, আগামীকাল। আপাতত আছে এখানে ক্লাস শেষ করতে চাচ্ছি। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর যদি না থাকে তাহলে আপাতত আমি এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাইকে খোদা হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।